হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আমরা তোমাদের ক্লাস 7 এর চ্যাপ্টার নাম্বার 3, সেটা হচ্ছে পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া পড়ছিলাম। অলরেডি দুটো ক্লাসে আমরা প্রথম দিকের বেশ কিছু কনসেপ্ট খুব সহজ করে বুঝে নিয়েছিলাম। অনেক জটিল জায়গা রয়েছে, সেই জটিল জায়গাগুলো কিন্তু একদম জলের মতো সহজ করে আমরা আগের দুটো ক্লাসে এক্সপ্লেন করে দিয়েছি। যারা আগের দুটো ক্লাস দেখোনি অবশ্যই দেখে নিও। এই ক্লাসটা ভীষণ ইম্পর্টেন্ট এবং ভবিষ্যতেও এই রিলেটেড চ্যাপ্টার ক্লাস 8এও পাবে, ক্লাস 9এও পাবে এবং ক্লাস 10-এ গিয়েও কিন্তু তোমাদের এই চ্যাপ্টারটা কাজে দেবে। তাই অবশ্যই ক্লাস দুটো যেগুলো হয়ে গেছে দেখে নিও। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আয়ন, কেমন আয়ন সম্পর্কে জানবো এবং আরো অনেক কিছু জায়গা রয়েছে সেগুলো আমরা চিত্র সহকারে দেখে নেব। দেখো, আমরা বলেছিলাম যে পরমাণুর মধ্যে ইলেকট্রন এবং প্রোটন কিন্তু সমান সমান সংখ্যায় থাকে। একটা যদি আমরা পরমাণুর কথা বলি, ধরো হাইড্রোজেন হাইড্রোজেন আমরা বলেছিলাম যে হাইড্রোজেনের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা 1, ভর সংখ্যা 1। এবং আমরা সব শিখেছিলাম যে নিচে যে পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা, সেখানে প্রোটন থাকে একটা এবং প্রোটন যতগুলো থাকে একটা পরমাণুতে ইলেকট্রনও ততগুলো থাকে, তাই জন্য ইলেকট্রন একটা। আর নিউট্রন বের করার নিয়ম আমরা বলেছিলাম যে উপরে ভর সংখ্যা মানে যেহেতু প্রোটন যোগ নিউট্রন সেটা হচ্ছে ভর সংখ্যা, সেখান থেকে পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা। তাহলে উপরকার প্রোটন আর নিউট্রন থেকে শুধু প্রোটন বাদলে নিউট্রন পাবো, 1 - 1 নিয়ে 0। বলেছিলাম যে হাইড্রোজেনে কোনো নিউট্রন থাকে না। বাদ বাকি অন্যান্য যেমন কার্বন, দেখো কার্বনের 6, এটা হচ্ছে 12। এখানে প্রোটন রয়েছে আমার 6টা, পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা। ইলেকট্রনও 6টা থাকে, যতগুলো প্রোটন ততগুলোই কিন্তু ইলেকট্রন থাকবে যখন সেটা পরমাণুর কথা বলছে, তাই না? এবং পরমাণুতে যেহেতু প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা সমান সমান সংখ্যায় থাকে, তাই জন্য একটা পরমাণু নিস্তড়িত হয়। সেটা কিন্তু আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে ইলেকট্রনের আধান এবং প্রোটনের আধান, একটা ইলেকট্রনের যে আধান প্রোটনের আধান কিন্তু সমান, কিন্তু বিপরীতধর্মী মানে প্রোটনের আধান যদি একটা প্রোটনের আধান +1 হয়, তাহলে ইলেকট্রনের আধান হবে 1, কিন্তু সেটা হবে -1। ওকে, তাহলে এখানে একটা প্রোটন তার জন্য +1, এখানে একটা ইলেকট্রন তার জন্য -1, +1 - 1 0 হয়ে গেল। এখানে 6টা প্রোটন, তার জন্য 6টা প্রোটনের জন্য 6টা প্লাস আমরা বলেছিলাম, আর 6টা ইলেকট্রনের জন্য একটা ইলেকট্রনের জন্য একটা -1, 6টার জন্য -6 নিয়ে 0 নিয়ে পরমাণুতে আমরা বলেছিলাম যে যেহেতু প্রোটন এবং ইলেকট্রন সমান সংখ্যায় থাকে, প্রোটনের আধান এবং ইলেকট্রনের আধান সমান কিন্তু বিপরীতধর্মী, একটা ধনাত্মক একটা ঋণাত্মক, তাই জন্য প্রোটনগুলোর মোট আধান এবং ইলেকট্রনগুলোর মোট আধান সমান সমান হয় এবং প্রশমিত করে দেয়, নিয়ে মোট একটা পরমাণুর আধান 0 হয়। এটা আমরা আগের ক্লাসে দেখেছিলাম। এবার এখন প্রশ্ন হচ্ছে যে আয়ন কি? আয়ন কি? যদি আমরা ধরো হাইড্রোজেনের কথা বলি, এখানে হাইড্রোজেনের আমরা জানি যে একটা ইলেকট্রন রয়েছে, একটা প্রোটন এবং একটা ইলেকট্রন রয়েছে, তাই না? তাহলে এখান থেকে যদি আমাদের এমন হয় যে একটা ইলেকট্রন বেরিয়ে গেল, একটা ইলেকট্রন মাইনাস দিলে মানে একটা ইলেকট্রন বেরিয়ে গেল, তাহলে এখানে কি হবে বলো তো? দেখো এখানে এই এই হাইড্রোজেনের মধ্যে আমাদের প্রোটন কটা ছিল? প্রোটন ছিল আমাদের একটা। ইলেকট্রন কটা ছিল? একটা ছিল। নিউট্রনের মধ্যে ছিল না। এবার এখানে যখন ইলেকট্রন বেরোচ্ছে, প্রোটন তো বেরোচ্ছে না, প্রোটন একটাই রয়েছে। ওকে, আর ইলেকট্রন দেখো, ইলেকট্রন কিন্তু এখানে একটা বেরিয়ে গেল, তাহলে 1 থেকে 1 মাইনাস করো মানে 0, ইলেকট্রন কিন্তু একটা বেরিয়ে গেল। তাহলে এখানে মোট আধান কি হচ্ছিল? এখানে মোট আধান হচ্ছিল +1 - 1 নিয়ে 0 হচ্ছিল। এখানে প্রোটনের একটা রয়েছে তার জন্য +1, ইলেকট্রন নেই তার জন্য 0, ইলেকট্রন তো নেই এখানে, তাহলে +1 কিন্তু থেকে গেল। তাহলে একটা ইলেকট্রন বেরোলো, তার জন্য মাথায় কিন্তু একটা প্লাস হয়ে যায়, মাথায় কিন্তু একটা প্লাস হয়ে যায়। ওকে, কেন প্লাস হয় তোমরা বুঝতে পারলে যে এখানে ইলেকট্রনটা কমে যাচ্ছে, একটা প্রোটন বেড়ে যাচ্ছে। বেড়ে যাওয়া মানে কি? প্রোটন তো একই রয়েছে কিন্তু ইলেকট্রন কমে গেল। তাহলে কটা প্রোটন বেশি রয়েছে ইলেকট্রনের তুলনায়? মানে একটা বেশি আছে, একটা প্রোটন বেশি হওয়া মানে একটা প্লাস। যদি দুটো বেরিয়ে যেত, কোন একটা পরমাণু থেকে যদি দুটো ইলেকট্রন বেরিয়ে যায়, তাহলে মাথায় দুটো প্লাস হবে। ওকে, এবং এই যে মাথাতে আমরা প্লাস দেখছি, এটাকে বলা হবে, বলবো আমরা এটা H+ কি? H+ কি তৈরি হলো? আয়ন তৈরি হলো। ওকে, তাহলে আয়ন যদি বলে, আয়ন কিন্তু এখানে প্লাস দেখলাম। ধরো আমাদের ধরো ক্লোরিন রয়েছে, ক্লোরিনে আমাদের পারমাণবিক সংখ্যা 17। যদি একটা ইলেকট্রন যোগ হয়, এখানে যদি একটা ইলেকট্রন যোগ হয়, তাহলে কি হবে? ক্লোরিনে এখানে প্রোটন ছিল 17টা, ইলেকট্রন ছিল 17টা। যখন একটা ইলেকট্রন যোগ হবে তখন প্রোটন 17ই থাকবে, কিন্তু ইলেকট্রন আরেকটা যখন যোগ হলো তখন হয়ে গেল 18টা ইলেকট্রন হয়ে গেল। এবার এখানে 17 প্লাস ছিল, 17টা কি ছিল? প্লাস, আর 17টা ইলেকট্রন, তার জন্য 17 মাইনাস 0 হলো। এখানে +17 কিন্তু 18টা ইলেকট্রন, তার জন্য -18 নিয়ে এটা হিসাব করলে কত হয়? -1, তার জন্য মাথায় মাইনাস। মাইনাস মানে এখানে -1 এর কথা বলছে। তাহলে এখানেও কিন্তু ক্লোরাইড আয়ন তৈরি হলো। কি আয়ন এটা? ক্লোরাইড আয়ন। ওকে, এটার নাম হচ্ছে ক্লোরাইড। এই ক্লোরাইড আয়ন কিন্তু তৈরি হয়। ওকে, তাহলে পরমাণু থেকে যখন ইলেকট্রন বেরিয়ে যায় তখনও আয়ন তৈরি হয়, পরমাণু যখন অতিরিক্ত ইলেকট্রন গ্রহণ করে তখনও আয়ন তৈরি হয়।
আয়ন দুই রকম, একটা হচ্ছে ধনাত্মক মানে পজিটিভ আয়ন, আর একটা হচ্ছে ঋণাত্মক মানে নেগেটিভ আয়ন। ওকে, তাহলে যদি আয়ন কাকে বলে প্রশ্ন আসে আমাদের যে আয়ন কাকে বলে, আয়ন, তাহলে তড়িৎগ্রস্ত অবশ্যই তার মধ্যে তড়িৎ থাকবে, তড়িৎগ্রস্ত পরমাণু বা মূলক। আসবো আমরা মূলক কাকে বলে, মূলককে আয়ন বলে, আয়ন বলে। তাহলে যদি কোনো পরমাণু তড়িৎগ্রস্ত হয়ে যায়, তাই না, তড়িৎগ্রস্ত যদি হয়ে যায় তাহলে, বা কোনো মূলক যদি তার মধ্যে যদি আধান থাকে, তড়িৎগ্রস্ত মানে আধান থাকে, হয় প্লাস বা মাইনাস, তাহলে তড়িৎগ্রস্ত পরমাণু বা মূলককে আয়ন বলে। আয়ন করকম দেখলাম, আয়ন আমরা দেখছি দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। ওকে, এক হচ্ছে ধনাত্মক আয়ন, ধনাত্মক আয়ন মানে সেটাকে আমরা কি বলবো, ক্যাটায়ন বলবো, ক্যাটায়ন। ওকে, ক্যাটায়ন বলবো। ক্যাটায়ন মানে তোমরা তখন লিখবে যে ধনাত্মক তড়িৎগ্রস্ত পরমাণু বা মূলককে আয়ন বলে। এটা কি হবে? ধনাত্মক তড়িৎগ্রস্ত। ওকে, ধনাত্মক তড়িৎগ্রস্ত, ওকে, ধনাত্মক তড়িৎগ্রস্ত পরমাণু বা মূলককে আয়ন বলে, এই ধনাত্মক তড়িৎগ্রস্ত পরমাণু বা মূলককে ক্যাটায়ন বলে। বা সহজ করে লিখতে পারো ধনাত্মক তড়িৎগ্রস্ত আয়নকে কি বলে? ক্যাটায়ন বলে। তাহলে ধনাত্মক যারা থাকবে মানে যাদের থেকে ইলেকট্রন বেরিয়ে গেছে, মাথায় প্লাস হয়েছে, ধরো H প্লাস হতে পারে, Na প্লাস হতে পারে, পটাশিয়াম প্লাস হতে পারে, ধরো ক্যালসিয়াম ছিল, ক্যালসিয়াম থেকে যদি দুটো ইলেকট্রন বেরিয়ে যায়, ধরো দুটো ইলেকট্রন বেরিয়ে গেল, তাহলে দুটো ইলেকট্রন বেরিয়েছে তার জন্য মাথাতে কি হবে? দুটো ইলেকট্রন কমে গেছে, তাই না? এখানে কি হচ্ছিল? একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, একটা ইলেকট্রন বেরিয়ে মানে একটা মাইনাস কমে গেল, ইলেকট্রনের যেহেতু চার্জ হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস একটা কমে গেল মানে একটা প্লাস বেড়ে গেল। আর এখানে ইলেকট্রন যোগ হলো, ইলেকট্রন মানেই তো নেগেটিভ, তাহলে একটা ইলেকট্রন যোগ হলো মানে একটা মাইনাস মাথায় বেড়ে গেল। ওকে, এখানে একটা ইলেকট্রন বেরিয়েছে তার জন্য প্লাস, এরও একটা ইলেকট্রন বেরিয়েছে, এখানে দুটো ইলেকট্রন বেরোবে তার জন্য মাথায় হবে 2 প্লাস। ধর একটা এক্স আছে, একটা ধর এক্স, পরমাণুর নাম হচ্ছে এক্স, সেখান থেকে আমি ভাবছি যে তিনটে ইলেকট্রন বেরিয়ে গেছে, তাহলে এক্স এর মাথায় কি হবে? 3 প্লাস। বোঝা গেল? যতগুলো ইলেকট্রন বেরোবে মাথায় ততগুলো প্লাস হবে। তাহলে ধনাত্মক তড়িৎগ্রস্ত আয়নকে ক্যাটায়ন বলে। এক ধরনের আয়ন আমরা পড়লাম। আরেকটা আয়ন হচ্ছে, সেটা হচ্ছে অ্যানায়ন। অ্যানায়ন মানে এটা হচ্ছে ঋণাত্মক, নেগেটিভ হবে, ঋণাত্মক তড়িৎগ্রস্ত আয়ন। ওকে, ঋণাত্মক তড়িৎগ্রস্ত আয়নকে কি বলে? অ্যানায়ন বলে। যেমন কোন পরমাণু যদি বাইরে থেকে এক্সট্রা ইলেকট্রন ওই ইলেকট্রন মানে ওই পরমাণুর বাইরের কক্ষে যদি যোগ হয়, ইলেকট্রন যোগ হলে সেটা অ্যানায়ন হয়ে যাবে। যেমন আমরা দেখব ক্লোরিন, Cl, সেটা যখন একটা ইলেকট্রন গ্রহণ করে তখন Cl মাইনাস হয়ে গেল, বা F মাইনাস ফ্লোরিন, বা Br মাইনাস, এটা হচ্ছে ক্লোরাইড, এটা ফ্লোরাইড, এটা ব্রোমাইড। ওকে, এরকম ভাবে কিন্তু আয়নগুলো তৈরি হয়। বা অক্সিজেন রয়েছে, সেটা যখন দুটো ইলেকট্রন গ্রহণ করে তখন মাথায় দুটো মাইনাস হয়ে যাবে, এটাও কিন্তু এক ধরনের আয়ন, এবং এটা হচ্ছে অ্যানায়ন যেহেতু মাথায় মাইনাস রয়েছে। তাহলে কারো মাথায় যদি প্লাস দেখতে পাও তাহলে সেটা হচ্ছে ক্যাটায়ন, ওকে, ধনাত্মক তড়িৎগ্রস্ত আয়ন। আর কারো মাথায় যদি মাইনাস দেখতে পাও সেটা -1 -2 -3 যা কিছু হতে পারে। যেমন এক্স রয়েছে, এই এক্সটাই ধরো ও তিনটা ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে মাথায় কি হবে? মাথায় এখানে তিনটে মাইনাস হবে, 3 মাইনাস হবে। ওকে, তাহলে ঋণাত্মক তড়িৎগ্রস্ত আয়নকে আমরা কি বলবো? অ্যানায়ন বলবো। বোঝা গেল? এবার যদি আমাদের প্রশ্ন আসে যে আয়ন কিভাবে তৈরি হয়, তাহলে আয়ন কিভাবে তৈরি হয় তখন তোমরা লিখবে যে সাধারণ অবস্থায় একটা পরমাণুর মধ্যে মোট যতগুলি প্রোটন থাকে ঠিক ততগুলো ইলেকট্রন থাকে। কারো যদি 6টা প্রোটন 6টা ইলেকট্রন থাকবে, কারো 11টা প্রোটন 11টা ইলেকট্রন থাকবে, কারো যদি 20টা প্রোটন থাকে 20টা ইলেকট্রন থাকবে। ওকে, তাহলে সাধারণ অবস্থায় একটা পরমাণুর মধ্যে মোট যতগুলি প্রোটন থাকে ঠিক ততগুলি ইলেকট্রন থাকে। কিন্তু যখন কোনো পরমাণু এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে, এক বা একাধিক ইলেকট্রন ছেড়ে দেয়, বা কোনো পরমাণু তার সর্ববহিস্থ কক্ষে যদি এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে, তখন সেই পরমাণুটা আয়নে পরিণত হয়। কি বললাম আমি? যখন কোনো পরমাণু তার বাইরের কক্ষ থেকে এক বা একাধিক ইলেকট্রন ছেড়ে দেয়, এখানে ইলেকট্রন ছেড়ে দিয়েছে তার জন্য আয়ন তৈরি হয়েছে, সেটা হতে পারে। বা কোনো পরমাণু যখন তার বাইরের কক্ষে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে মানে ইলেকট্রন যোগ হলো, তখন আয়ন তৈরি হয়। যেহেতু আয়ন তো দুই রকম, ইলেকট্রন ছেড়ে দিয়ে সেটা ক্যাটায়ন হবে, আর ইলেকট্রন গ্রহণ করে যদি আয়ন হয় তাহলে সেটা অ্যানায়ন হবে, তাই না? ইলেকট্রন ছেড়ে দিলে সেটা প্লাস হয়ে যাবে মানে ক্যাটায়ন হবে, আর ইলেকট্রন ছেড়ে দিলে অ্যানায়নে পরিণত হবে। ওকে, তাহলে তোমরা এরকমভাবে লিখবে যে কোনো পরমাণু সাধারণ অবস্থায় পরমাণুর মধ্যে ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা সমান সমান থাকে, তার জন্য পরমাণু নিস্তড়িত হয়। কিন্তু যখন কোনো পরমাণু এক বা একাধিক ইলেকট্রন ছেড়ে দেয় তখন সেটি ধনাত্মক তড়িৎগ্রস্ত আয়ন মানে ক্যাটায়নে পরিণত হয়। একইভাবে যখন কোনো পরমাণু তার বাইরের কক্ষে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তখন সেটি
ঋণাত্মক তড়িৎগ্রস্ত আয়ন মানে অ্যানায়নে পরিণত হয়। নিয়ে উদাহরণটা দেবে যে যেমন সোডিয়াম পরমাণু, এটা হচ্ছে সোডিয়াম পরমাণু, সেটা যখন একটা ইলেকট্রন ছেড়ে দেয় তখন Na+ সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়। ওকে, সোডিয়াম প্লাস আয়নে পরিণত হলো। একই রকম ভাবে ম্যাগনেসিয়াম পরমাণু যদি দুটো ইলেকট্রন হয়তো ছেড়ে দিল তাহলে Mg2+ আয়ন তৈরি হবে। ওকে, তাহলে ইলেকট্রন ছেড়ে দিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেটা ক্যাটায়নে পরিণত হবে। আর যদি ইলেকট্রন ত্যাগ করে তাহলে এই এক্সাম্পলটা দেবে, ইলেকট্রন গ্রহণ করে, তাহলে একটা ইলেকট্রন গ্রহণ করলো তাহলে এটা অ্যানায়নে পরিণত হলো, বা এখানে অক্সিজেন দুটো ইলেকট্রন গ্রহণ করলো তাই জন্য এখানে অক্সাইড আয়ন তৈরি হলো। তাহলে এরকম ভাবে কিন্তু ক্যাটায়ন এবং অ্যানায়ন কিন্তু তৈরি হয়। ওকে, এবার আমরা এখানে বলেছি যে ধনাত্মক তড়িৎগ্রস্ত পরমাণু বা মূলককে আয়ন বলে। এবার মূলক কি, মূলক কাকে বলে সেটা কিন্তু আমরা দেখবো এবং উদাহরণ সহযোগে বুঝে নেব। ওকে, যেগুলো লেখা হচ্ছে বোর্ডের মধ্যে তোমরা চাইলে নোট ডাউন করে নিতে পারো। তাহলে নোট ডাউন করলে কি বলতো, এই জিনিসগুলো যখন তোমরা পরীক্ষার আগে রিভিশন দেবে তাহলে রিভিশন দেওয়াটা সুবিধাজনক হবে, সুবিধা হবে রিভিশন দিতে, এই জিনিসটা একদম এক নজরে চোখে পড়বে। ওকে, আর আমাদের কিন্তু পেড গ্রুপ রয়েছে, পেড গ্রুপে আমরা আমার ক্ষেত্রে এই পরিবেশ বিজ্ঞান এবং ম্যামের ক্ষেত্রে ইতিহাস ভূগোল তিনটি বিষয় আমরা নোটস পাঠাই, আমরা চ্যাপ্টার ওয়াইজ সমস্ত কোশ্চেন আনসার, ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার সেই পেড গ্রুপের মধ্যে পিডিএফ এর আকারে পাঠাই। এবং তোমাদের যখন পরীক্ষা হবে ফার্স্ট টার্ম বা সেকেন্ড টার্ম বা থার্ড টার্ম প্রত্যেকটা পরীক্ষার আগে সাজেশন পাবে। ওকে, সাজেশন এবং নোটস পত্র সমস্ত কিছু কিন্তু সেই পেড গ্রুপের মধ্যে পেয়ে যাবে। যারা যুক্ত হতে চাও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে তোমরা যোগাযোগ করে আমাদের পেড গ্রুপে অ্যাডমিশন নিতে পারো। তাহলে ওই নোটস পত্র, কোশ্চেন আনসার কি কি করতে হবে সেটা নিয়ে ভাবতে হবে না, সাজেশন সবকিছু তোমরা পেয়ে যাবে, সাজেশন আনসার সবকিছু পেয়ে যাবে। ওকে, চাইলে আমাদের পেড গ্রুপে অ্যাডমিশন নিতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিভাবে অ্যাডমিশন নিতে হবে, মাসে মাসে একদম মিনিমাম চার্জ রাখা হয়েছে 100 টাকা করে তোমাদের ফি রেখেছি আমি, ফোনপের মাধ্যমে জাস্ট পাঠিয়ে দিয়ে তোমরা কিন্তু গ্রুপে অ্যাড হতে পারবে। ওকে, অ্যাপ ট্যাপ ও সমস্ত ঝামেলা টামেলা কোনো কিছু নেই, সরাসরি ফোনপে নাম্বার তোমাদের দিয়ে দেবো, সেখানে পেমেন্ট করে নর্মালি যেমন টিউশন ফি দাও সেরকম ভাবে 100 টাকা করে ফি রয়েছে মাসে মাসে, সেটা দিলে ওই তিনটে বিষয় টোটাল ফি হচ্ছে 100 টাকা। ওকে, দেখো মূলক কাকে বলে সেটা আমরা দেখবো। মূলক মানে একই মৌলে ধরো একাধিক পরমাণু, একই মৌলের একাধিক পরমাণু হতে পারে বা বিভিন্ন মৌলের একাধিক পরমাণু হতে পারে, তারা যখন একসাথে জোটবদ্ধ অবস্থায় একটা ইউনিট হিসাবে কাজ করে। ওকে, তাহলে কোন মৌলের কোনটা তো লিখলাম না, তাহলে এখানে লিখছি আমি, কোন মৌলের এক বা একাধিক পরমাণু বা বিভিন্ন মৌলের একাধিক পরমাণু, বিভিন্ন মৌলের একাধিক পরমাণু, হাতে লেখা দেখতে অসুবিধা হলে শুনে শুনে লিখবে কেমন, কোন মৌলের এক বা একাধিক পরমাণু বা বিভিন্ন মৌলের একাধিক পরমাণু যখন একসাথে যুক্ত হয়ে জোটবদ্ধ অবস্থায় থেকে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তখন সেই পরমাণু পুঞ্জকে, মানে একসঙ্গে জোটবদ্ধ অবস্থায় রয়েছে পরমাণু পুঞ্জকে মূলক বলে। কেমন, তাহলে একসঙ্গে অনেকগুলো পরমাণু জোটবদ্ধ অবস্থায় থেকে মূলক তৈরি করবে। তোমাদের টেক্সটের পেজ নাম্বার 87, ওকে 87-এ আমাদের ওই ক্যাটায়ন অ্যানায়ন গুলো রয়েছে, আর মূলকটা আমাদের রয়েছে, হ্যাঁ মূলকটা আরো পরে রয়েছে, পেজ নাম্বার 89-এ রয়েছে মূলকটা। ওকে, আর সোডিয়াম ক্লোরাইডের গঠনটা আছে, সোডিয়াম ক্লোরাইডের গঠনটা বলা হলো না, আমি বলে দিচ্ছি। ওকে, সেটা বলে দেবো আমি মূলকটাকে যেহেতু ধরেছি মূলকটা আমি বলে দিই। মূলকের ক্ষেত্রে তাহলে দেখলাম যে একই মৌলের হতে পারে বা বিভিন্ন মৌলের একাধিক পরমাণু একসঙ্গে জোটবদ্ধ অবস্থায়, আলাদা আলাদা হবে না, ওরা একটা ইউনিট হিসেবে, ওরা একটা দল হিসেবে তারা বিক্রিয়া অংশগ্রহণ করবে, তারা কিন্তু সেপারেট হবে না, আলাদা হবে না। এই যে একসঙ্গে থাকছে এগুলোকে আমরা কি বলবো, এগুলোকে আমরা বলবো মূলক। ওকে, এবং মূলকের ক্ষেত্রে আমরা অনেক এক্সাম্পল পাবো আমাদের টেক্সটের মধ্যে, দেখো রয়েছে, যেমন দেখো নাইট্রেট মূলক, ওকে NO3 NO3-,
এটা কি মূলক? এটা হচ্ছে নাইট্রেট, নাইট্রেট মূলক। ওকে, নাইট্রেট মূলক। এখানে নাইট্রোজেনের একটা আর অক্সিজেনের 3টে পরমাণু মিলে একসঙ্গে এই মূলকটা তৈরি হয়েছে। এবং মূলকের ক্ষেত্রে মাথায় যেটা থাকে সেটাই হচ্ছে তার আধান, আধান বা চার্জ, এবং সেটাই হচ্ছে তার যোজ্যতা, সেটা হচ্ছে তার যোজ্যতা, কিন্তু প্লাস মাইনাস ছাড়া লিখবো আমরা। মাথায় মাইনাস মানে একটা মাইনাস আছে, তাহলে -1, আর যোজ্যতা শুধু 1 লিখবো, প্লাস মাইনাস দেবো না। ওকে, আরেকটা মূলক হচ্ছে সালফেট, সালফেট, এগুলো সব ঋণাত্মক মূলক, কেমন? ঋণাত্মক মূলক। SO4 মাথায় 3 মাইনাস, তাহলে 3 মাইনাস মানে -3 হচ্ছে আধান, আর যোজ্যতা হচ্ছে শুধু 3। এরকম ভাবে কার্বনেট রয়েছে, দেখবে তোমাদের বইয়ে CO3 2 মাইনাস, এখানে মাথায় তাহলে -2 এবং যোজ্যতা হচ্ছে 2। এটা হচ্ছে অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম মূলক, মাথায় প্লাস রয়েছে, এটা ধনাত্মক মূলক, তাহলে মাথায় প্লাস মানে +1 আর যোজ্যতা হচ্ছে 1। এরকম ভাবে বাইকার্বনেট ACO3 মাইনাস, ওকে, ACO3 মাইনাস, শুধু কার্বনেট হচ্ছে এইটা, আর বাইকার্বনেট এই হাইড্রোজেন থাকবে, হাইড্রোজেন, হাইড্রোজেন কার্বনেট মানে বাইকার্বনেট, তাহলে মাথায় -1 আছে, -1 এবং যোজ্যতা হচ্ছে 1। ফসফেট, ফসফেট FeO4 3 মাইনাস, তাহলে -3 এবং যোজ্যতা হচ্ছে 3। হাইড্রোক্সাইড হচ্ছে OH মাইনাস, মানে -1 আর যোজ্যতা হচ্ছে 1। ওকে, তাহলে এই যোজ্যতাগুলো আমরা কিন্তু দেখলাম। ওকে, আচ্ছা, সোডিয়াম ক্লোরাইড কিভাবে গঠিত হয়, সোডিয়াম ক্লোরাইডের গঠন মানে কিভাবে তৈরি হয় সেটা একটু বলে দিই। ধরো সোডিয়াম পরমাণুর ক্ষেত্রে আমরা বলেছিলাম কি, সোডিয়াম হচ্ছে ইলেকট্রন মানে পারমাণবিক সংখ্যা 11, ইলেকট্রন বিন্যাস 2,8,1। তোমাদের বলেছিলাম প্রথম কক্ষ কে, তারপরে এল, তারপর এম। প্রথম কক্ষে ম্যাক্সিমাম 8 দুটো ইলেকট্রন থাকতে পারে, কে কক্ষে দুটোর বেশি ইলেকট্রন থাকবে না, তাহলে দুটো ইলেকট্রন। 2 নম্বর কক্ষে 8টার বেশি ইলেকট্রন থাকে না, এখানেও 8টার বেশি ইলেকট্রন থাকবে না, 18টা থাকতে পারে, কিন্তু শেষ কক্ষ হলে 8টার বেশি থাকে না, নিয়ম রয়েছে। তাহলে ভাঙবো এটাকে 2, তারপরে এখানে 2,9 কিন্তু লিখবো না। কেউ যদি লেখো 2,9, 2 আর 9 হচ্ছে 11, সেটা লিখতে পারবো না। কেন? তার কারণ প্রথম কক্ষে ঠিক আছে দুটোর বেশি রাখতে পারে না, দুটোই রেখেছি ঠিক আছে, কিন্তু পরের কক্ষে 9টা রেখেছি, 9টা তো রাখতে পারবো না, 8টার বেশি রাখা যায় না, তার জন্য এটা ভুল। কেউ যদি এরকম লেখে 1,10, তবুও ভুল, তার কারণ প্রথম কক্ষে একটা রেখেছো, প্রথম কক্ষ আগে ভর্তি করতে হবে, দুটো রাখতে হবে, তারপরে পরের কক্ষে যাব, তাহলে এটাও ভুল, এই জায়গাটাও ভুল। কেউ যদি এরকম লেখে 1 লিখলো, তারপর 8 লিখলো, তারপর 1 লিখলো, ওকে, আচ্ছা 2 লিখলো, এরকম লিখলো, তবুও ভুল। যে 2 নম্বর কক্ষ ঠিক আছে, 8টা ঠিক রয়েছে, এটাও ঠিক রেখেছে, কিন্তু এইখানে আগে ভর্তি হতে হবে, আগে এটা দুটো ভর্তি হতে হবে, তারপর 8টা, তারপর বাদ বাকিটা এখানে যাবে। তার জন্য আমার ইলেকট্রন বিন্যাস হয় এইটা। ওকে, প্রথম কক্ষে দুটো হবে, তারপরে যদি এক্সট্রা ইলেকট্রন থাকে তারপরে সেটা এল কক্ষে যাবে, সেটাতে কটা থাকতে পারে 8টা, যদি ভর্তি হয়ে যায় তারপর এবার পরে এম কক্ষে যাবে। তাহলে সোডিয়ামের এটা হলো। ক্লোরিনের ক্ষেত্রে কি হয়? ক্লোরিনের ক্ষেত্রে 17টা ইলেকট্রন, তাহলে 2,8 পড়ে আছে 7টা, এটা এখানে যাবে, তাহলে কে এল এম। ধরো সোডিয়ামের আমরা আঁকবো, সোডিয়ামের এটা কত ছিল? 23 ছিল, এর কত? 35, ভর সংখ্যা। তো সোডিয়ামের আমরা এই নিউক্লিয়াস আঁকবো, নিউক্লিয়াসে প্রোটন কটা? এই প্লাস কটা আছে? 11টা, 11টা প্রোটন রয়েছে, তাহলে প্লাস দেব। নিউট্রন কটা? 23 থেকে 11 মাইনাস করলে হচ্ছে 12, 23 থেকে 11 মাইনাস করলে 12, মানে এই ফাঁকা যেগুলো, নিউট্রনের তো কোনো আধার নেই, তার জন্য এটা ফাঁকাগুলো হবে 12টা, মানে নিউট্রন রয়েছে 12টা আর প্রোটন রয়েছে 11টা। তাহলে নিউট্রন আর প্রোটনগুলো পরমাণুর মাঝখানে মানে নিউক্লিয়াস বা কেন্দ্রকে থাকে। এবার ইলেকট্রন মহল আঁকবো, প্রথমটা হচ্ছে কে কক্ষ, কে কক্ষ, এল কক্ষ আঁকতে হবে, কে কক্ষ আঁকলাম, এল কক্ষ আঁকবো, আর কি আঁকবো আমরা? এম কক্ষ আঁকবো। 3টে কক্ষ আমরা কিন্তু আঁকবো, যেহেতু এখানে 3টেই আমাদের কক্ষ রয়েছে। ওকে, প্রথম কক্ষে দুটো ইলেকট্রন বসিয়ে দেবে। 2 নম্বর কক্ষে 8টা, 1টা, 2টো, 3টে, 4টে, 5, 6, 7, 8, আর 3 নম্বর কক্ষে একটা ইলেকট্রন বসিয়ে দেবে। হলো, তাহলে প্রথমটা হচ্ছে কে, প্রথমটা হচ্ছে আমার কে, তারপরে এল, তারপরে এম। 3টে কক্ষে আমরা ইলেকট্রন বসিয়ে দিলাম, আর ইলেকট্রন বিন্যাস কি হলো এখানে আমার? 2,8,1, 2,8,1 আমার ইলেকট্রন বিন্যাস হলো। এবার সোডিয়াম কি হবে? এটা ইলেকট্রন বেরিয়ে যাবে, এখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যাবে, একটা ইলেকট্রন এখান থেকে বেরিয়ে গেল। ওকে, তাহলে একটা ইলেকট্রন বেরিয়ে গেল মানে বাইরে একদম লাস্ট কক্ষে একটা ইলেকট্রন, সেটা উড়ে চলে যাবে, সেটা চলে গেল, তাহলে শুধু কে আর এল পড়ে থাকবে, এম কক্ষে একটা ইলেকট্রন চলে গেল, তাহলে এম কক্ষটা আঁকবো না। এবার কি করব? এবার আমরা এই নিউক্লিয়াস আঁকলাম, প্রোটন আছে 11টায় আঁকবো, প্রোটনের নিউট্রন তো পাল্টাবে না, যা আছে তাই। প্রথম কক্ষে দুটো ইলেকট্রন আঁকলাম, তারপরে কক্ষে 8টা ইলেকট্রন আঁকবো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, আর কিন্তু ইলেকট্রন হবে না, তাই না? 3 নম্বর কক্ষ আঁকবো না, যেহেতু একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, একটা ইলেকট্রন একদম বাইরের কক্ষ থেকে বেরোলো। একটা ইলেকট্রন বেরিয়ে যাওয়া মানে একটা মাইনাস কমে যাওয়া, একটা মাইনাস কমে যাওয়া মানে একটা প্লাস বেড়ে যাওয়া,
তাই জন্য এখানে Na প্লাস তৈরি হলো প্লাস, আর একটা ইলেকট্রন যেটা বেরোলো সেটা প্লাস 1 ইলেকট্রন দিলাম। এখানে ইলেকট্রন বিন্যাস কত হবে 2,8, আর 1 লিখবো না যেহেতু একটা ইলেকট্রন বেরিয়ে গেছে। তাহলে এরকম ভাবে আমার কি তৈরি হলো, সোডিয়াম কিন্তু তৈরি হলো। এটা সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস, এটা কি তৈরি হয়েছে আমার Na প্লাস, Na প্লাস তৈরি হয়েছে, এটা Na প্লাস, আর এটা শুধু ছিল আমার সোডিয়াম। ওকে, এবার তোমার কি ধরবে একটা সেকেন্ড, আমি শুধু চেক করে নিই। হ্যাঁ আসবে, দেখা যাবে নিশ্চয়। ক্লোরিনটা আমি এঁকে দিচ্ছি, এখানে ছোট ছোট করে আঁকছি, নিচের দিকে পোর্শনে চলে আসলে হয়তো তোমরা দেখতে পাবে না। ক্লোরিনের 17টা প্রোটন, তাহলে প্লাস 17। নিউট্রন কত, 35 থেকে 17 মাইনাস করবে দেখবে হয়ে যাবে 18। ওকে, 17 তোমার 34 আর 18, তাহলে 18টা নিউট্রন। প্রথম কক্ষপথ আঁকবো, 2 নম্বর কক্ষপথ আঁকবো, 3 নম্বর কক্ষপথ আমরা আঁকবো। প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রন আঁকলাম, তারপরে 8টা, একটা, দুটো, 3, 4, 5, 6, 7, 8। 3 নম্বর কক্ষে কটা ইলেকট্রন রয়েছে, 7টা। 7টা আঁকবো, একটা, দুটো, তিনটে, চারটে, 5, 6, 7। এবার এই যে সোডিয়ামটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে না, একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, ওই ইলেকট্রনটা কে নেবে, ক্লোরিন নেবে। তাহলে ওই ইলেকট্রনটা নেবে, তাহলে প্লাস 1 ইলেকট্রন করব। সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তাই জন্য -1, এখানে +1 হয়ে গেল। তাহলে +1 যদি হয়, এর কি হয়েছিল 2, 8, 1, একটা ইলেকট্রন বেরিয়ে গেল, যে শুধু 2 আর 8 পড়ে থাকলো। এখানে কি হবে, 2, 8, 7 ছিল, আর একটা ইলেকট্রন যোগ হলো, তাহলে এটাও 8 হয়ে যাবে, তাহলে 2, 8, 8 হবে। ওকে, তাহলে এখানে আমার ছিল 2, 8, 7, এটা কি, এটা ক্লোরিন। ওকে, এবার এখানে কি তৈরি হবে, এখানে আমার প্রথমে নিউক্লিয়াস আঁকবো, প্রথম কাজ, এবং 17টা প্রোটন আর 18টা নিউট্রন হলো। প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রন আঁকবো, তারপরে কক্ষপথে 8টা আঁকবো, একটা, দুটো, তিনটে, মাইনাস বেরোলো 4টে, 5, 6, 7, 8। পরের যে কক্ষপথ সেখানে আমার কটা হয়ে যাবে, এবার 8টা ইলেকট্রন হয়ে যাবে। তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, 5, 6, 7, 8। তাহলে 8টা ইলেকট্রন কিন্তু এখানে হয়ে গেল। ওকে, 8টা ইলেকট্রন হয়ে গেল, মানে এটা কি তৈরি হবে, এবার Cl মাইনাস তৈরি হবে, যার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2,8,8। এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তাহলে এরকম ভাবে আমাদের এবার ক্লোরাইড Cl মাইনাস আয়ন কিন্তু তৈরি হবে। ওকে, তাহলে এখানে ইলেকট্রনটা কিন্তু যুক্ত হয়ে গেল। নিয়ে এবার Na কি হলো, এবার এখানে যে Na প্লাস তৈরি হচ্ছে উপরে Na প্লাস, আর এখানে নিচে Cl মাইনাস তৈরি হয়েছে, তাহলে প্লাস মাইনাস আকর্ষণ করবে, ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে আকর্ষণ বল হবে, এবং আয়নীয় বন্ধনের মাধ্যমে NaCl তৈরি হবে। এটা হচ্ছে একটা আয়নীয় যৌগ বা তড়িৎদ্বৈতী যৌগ, আয়নীয় যৌগ। বোঝা গেল? তাহলে এরকম ভাবে ক্যাটায়ন অ্যানায়ন মানে সোডিয়াম প্লাস মানে Na প্লাস এবং Cl মাইনাস তৈরি হয়, এবং তারপরে কিন্তু মানে এরকম ভাবে NaCl গঠিত হয়। ওকে, আচ্ছা, এই পেজ নাম্বার 89-এ কিছু যৌগ সংকেত দিয়েছে, সেটা আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের, তারপরে ক্লাসটা শেষ করব। ওকে, নিয়ে আমাদের এই চ্যাপ্টারটা যেহেতু একটু অনেকের ক্ষেত্রে জটিল মনে হয়, তো আমি সহজ করে সময় নিয়ে নিয়ে তোমাদের সব জিনিসগুলো ছবি এঁকে ব্যাখ্যা করে দিচ্ছি এখানে, যাতে করে সবাই জিনিসটা বুঝতে পারো। তার কারণ আমি দেখেছি স্কুলের মধ্যে অনেক স্টুডেন্টের ক্ষেত্রে এই চ্যাপ্টারটা কিন্তু কঠিন মনে হয়, অনেকেই বিভিন্ন জায়গায় এই চ্যাপ্টারটা আমরা শুনে এসেছি, অনেক স্টুডেন্ট বলে যে এটা কিন্তু কঠিন লাগে তাদের। আমি যেভাবে বোঝালাম আশা করি আর কঠিন মনে হবে না, একদম সহজ লাগবে। ওকে, ক্লাসটা দেখছো, যদি ভালো লাগছে অবশ্যই ক্লাসটা লাইক দেবে, তার কারণ তোমাদের উদ্দেশ্যেই ক্লাসটা দেওয়া, তাই না? তোমরা যাতে সহজেই জিনিসগুলো বুঝতে পারো, তার জন্য কিন্তু তোমাদের কথা ভেবে একদম সহজ করে আমি ক্লাসগুলো দিচ্ছি। তাই ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই ক্লাসগুলোতে লাইক দেবে, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নিও। প্রশ্ন বিচিত্রা সমাধানও পাবে, প্রান্তিক প্রকাশনী থেকে যেটা আমরা প্রশ্ন প্রস্তুতি সেটাও সমাধান করছি। ওকে, সাজেশন সমস্ত কিছু তোমরা কিন্তু ইউটিউবে পাবে। ইউটিউবেও কিন্তু আমরা অনেক ফ্রি ক্লাস, মানে ক্লাস সবই কিন্তু আমরা ইউটিউবে ফ্রিতে দিই, যাতে করে তোমরা সবাই সেই ক্লাসগুলো দেখে বিষয়গুলো সহজে বুঝতে পারো। দেখো আমাদের এই পেজ নাম্বার 89, দেখো বক্স রয়েছে, একটা ফাঁকা বক্স, এটা আমরা পূরণ করবো। হ্যাঁ, প্রথমে দেওয়া আছে Na2S, Na2S এটা হচ্ছে সোডিয়াম সালফাইড, কেমন? তাহলে এখানে যে অ্যানায়নটা রয়েছে সেটা কি, সালফাইড। অ্যানাইড রয়েছে সেটা হচ্ছে অ্যানায়ন রয়েছে, সেটা হচ্ছে সালফাইড। ওকে, বুঝিয়ে দেবো তোমাদের, অসুবিধার কিছু নেই। এখানে যেটা অ্যানায়ন রয়েছে বা মূলক রয়েছে সেটা হচ্ছে বাইকার্বনেট, HCO3- বাইকার্বনেট। NaOH, আমি আবার ভেঙে বোঝাবো তোমাদের। ওকে, এখানে OH মাইনাস রয়েছে, OH মাইনাস রয়েছে। NaF সোডিয়াম ফ্লোরাইড, এখানে F মাইনাস রয়েছে। NaBr, NaBr, এখানে Br মাইনাস রয়েছে। ওকে, এটা যোজ্যতা বলে দিয়েছে 2। ওকে, এবার আমি আসি আমরা কিভাবে করবো এই জিনিসটা। ওকে,
এগুলো হচ্ছে অ্যানায়ন। ওকে, অ্যানায়নের সংকেত লিখে দিয়েছি আমি, অ্যানায়নের সংকেত, অ্যানায়ন সংকেত দিয়েছি, নামগুলো আমি বলে দেবো এখানে, সংকেত। আর এখানে যোজ্যতা দিচ্ছি, যোজ্যতা। ওকে, আরেকটা ঘর চাইলে করতে পারি আমরা, এখানে আধানের ঘর করছি, না হলে আধান। ওকে, এই যে সোডিয়াম, এখানে দেখো এনে সোডিয়ামের যোজ্যতা কত, 1, তাই না? এটা যখন ভাঙে তখন দুটো সোডিয়াম আছে, তাহলে একটা সোডিয়ামের একটা সোডিয়াম প্লাস, আরেকটা সোডিয়াম আরেকটা সোডিয়াম প্লাস, দুটো সোডিয়াম প্লাস আছে, তাহলে এখানে দুটো প্লাস, তাহলে এস এর মাথায় কত হতে হবে যাতে করে টোটাল 0 হবে? একটা যৌগর মোট আধান সবসময় 0 হয়, একটা যৌগের মোট আধান সবসময় 0 হয়। তাহলে সোডিয়াম একাই, একটা সোডিয়ামের প্লাস আর একটা সোডিয়াম রয়েছে Na2, তাহলে দুটো সোডিয়ামের জন্য দুটো প্লাস, তাহলে এস এর মাথায় নিশ্চয়ই -2 হতে হবে, তবেই তো দুটো প্লাস আর দুটো মাইনাস মিলে 0 হবে, তাই জন্য S2 মাইনাস হলো। এখানে সোডিয়ামের মাথায় কি রয়েছে, প্লাস, তাহলে HCO3 মাথায় কি মাইনাস হবে, তবে তো প্লাস মাইনাস মিলে 0 হবে। তাহলে আমার এখানে যে অ্যানায়ন রয়েছে HCO3 মাথায় কি রয়েছে, মাইনাস রয়েছে। ওকে, সোডিয়ামের মাথায় কি হয়, প্লাস হয়, তাহলে OH মাইনাস কত হবে, -1, +1 -1 0। ওকে, 0 হয়, মোট যৌগটা কত হয়, 0 হয়, তাহলে OH মাইনাস কত, মাথায় কত পেলাম, -1, এখানে প্লাস এখানে মাইনাস মানে F মাইনাস, এখানে প্লাস এখানে মাইনাস মানে Br মাইনাস। যৌগগুলোর নাম দেখো, এটা হচ্ছে সোডিয়াম সালফাইড, সোডিয়াম সালফাইড, এটা সোডিয়াম বাইকার্বনেট, এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা সোডিয়াম ফ্লুওরাইড, এটা সোডিয়াম ব্রোমাইড। ওকে, অ্যানায়নগুলোর নাম সালফাইড, বাইকার্বনেট, হাইড্রোক্সিল, ফ্লোরাইড, ব্রোমাইড। আধান কি, এর মাথায় এর আধান হচ্ছে -2, এর হচ্ছে -1, এরও -1, এরও -1, এরও -1, তাহলে যোজ্যতা কত হবে, 2, এর 1, এর 1, এর 1, এর 1। ওকে, প্লাস মাইনাস ছাড়া শুধু সংখ্যাগুলো বসালেই কিন্তু আমরা আধান থেকে যোজ্যতা কিন্তু বের করতে পারি। ওকে, তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস, আমরা আর বেশি ডিটেলসে যাচ্ছি না, নেক্সট ক্লাসে আমাদের আরো অনেক জায়গাগুলো রয়েছে, সেগুলো আমরা খুব সহজ করে বুঝে নেব। ওকে, আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটাতে লাইক দেবে, এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও। তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে অল দ্য ভেরি বেস্ট।